একবার ভাবুন তো, এমন একজন মানুষের কথা যে কিনা একই সাথে একজন কুখ্যাত সিরিয়াল কিলার, আবার জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিও। আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই এক মানুষের কথা বলবো, বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। খুলনার সেই গ্যাংস্টার কমিশনারকে নিয়ে কথা বলবো। ৭০টিরও বেশি, হ্যাঁ, রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী যে কিনা একসময় তার নিজেরই সহযোগী ছিল। তার ভাষ্যমতে এই একজন লোকই ৭০টারও বেশি হত্যাকাণ্ড ঘটিয়েছে। শুধু এই একটা সংখ্যাই বোধহয় তার অপরাধের ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কিভাবে এত ভয়ঙ্কর সব অপরাধের হোতা হয়েও একজন মানুষ জনপ্রতিনিধি হতে পারে? কিভাবে সে আইন আর সমাজ দুয়ের চোখেই ধুলো দিয়ে তার অপরাধের জগৎ আর রাজনৈতিক পরিচয় একসাথে টিকিয়ে রেখেছিল? চলুন আজ এই রহস্যেরই গভীরে যাওয়া যাক। তো প্রথমেই পরিচয় হওয়া যাক আমাদের আজকের মূল চরিত্রটির সাথে। নাম এরশাদ শিকদার। বাংলাদেশের খুলনা অঞ্চলে যে নামটা একটা সময় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। মানে এমন একটা নাম যা শুনলেই খুলনার মানুষের মনে ভয় আর আতঙ্কের স্মৃতিগুলো ফিরে আসে। এক কথায় বলতে গেলে এরশাদ শিকদার ছিলেন একাধারে একজন অপরাধী, একজন রাজনীতিবিদ, আবার একজন সিরিয়াল কিলারও। ১৯৫৫ সালে তার জন্ম, আর এক দশকেরও বেশি সময় ধরে চালানো তার এই সন্ত্রাসের রাজত্বের ইতি ঘটে ২০০৪ সালে ফাঁসির দড়িতে ঝুলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে একজন সাধারণ মানুষ থেকে সে অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি হয়ে উঠল? তার এই ভয়ঙ্কর উত্থানের শুরুটা কিন্তু হয়েছিল খুব সাধারণ অপরাধ দিয়েই। তার অপরাধী হয়ে ওঠার রাস্তাটা এখানে খুব ভালোভাবে বোঝা যায়। দেখুন, ১৯৭৬ থেকে ৭৭ সালের দিকে সে রামদা বাহিনী নামে একটা গ্যাং তৈরি করে। ৮০ দশকে তার কাজকারবার আর প্রভাব দুটোই হু হু করে বাড়তে থাকে। আর ১৯৯১ সাল নাগাদ সে খুলনার একটা বরফকলকেই দখল করে নেয়, যেটা পরে তার টর্চার সেন্টার বা নির্যাতন কেন্দ্র হিসেবে কুখ্যাতি পায়। আর তার অপরাধের তালিকাটা সে তো রীতিমতো বিশাল। খুন, নির্যাতন, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ডাকাতি, অন্যের সম্পত্তি দখল, এমনকি অস্ত্র ব্যবসা। মানে অপরাধ জগতের এমন কোনো শাখা সায়েদি ছিল যেখানে তার হাত পড়েনি। খুলনায় তার যে কুখ্যাত বাড়িটা ছিল, সেটার নাম ছিল স্বর্ণকমল। এই স্বর্ণকমলই ছিল তার সব অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এখানেই বসেই বহু অপরাধের ছক কষা হতো, আবার সেগুলোকে বাস্তবায়নও করা হতো। এবার আসা যাক গল্পের সবচেয়ে অবাক করা অংশে। কিভাবে রাজনীতি একজন খুনিকে আড়াল করে রেখেছিল, কিভাবে সে তার অপরাধের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক পরিচয়টাকে একটা ঢাল হিসেবে ব্যবহার করত। এরশাদ শিকদারকে বলা যায় এক রাজনৈতিক গিরগিটি। সে খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে ক্ষমতা ধরে রাখতে হলে রাজনৈতিক ছায়াটা কতটা জরুরি। আর তাই তো সময়ের সাথে সাথে সে বারবার খোলস পাল্টেছে। ১৯৮৮ সালে জাতীয় পার্টি, ১৯৯১-এ বিএনপি, আর সবশেষে ১৯৯৬ সালে যোগ দেয় আওয়ামী লীগে। এই স্লাইডটা তার দ্বৈত পরিচয়ের এক ভয়ঙ্কর ছবি তুলে ধরে। একবার ভাবুন, একদিকে সে ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কমিশনার, একজন জনপ্রতিনিধি, আবার ঠিক সেই একই মানুষ অন্যদিকে একটা টর্চার সেন্টারের পরিচালক, অপরাধ জগতের এক সম্রাট। একই ব্যক্তির এই দুটো রূপ ভাবতেও কেমন লাগে, তাই না? কিন্তু কোনো অপরাধের রাজত্বই তো আর চিরস্থায়ী হয় না, তাই না? একটা সময় রাজনৈতিক পরিস্থিতি বদলাতে শুরু করে এবং আইনও তার নিজের পথে চলতে শুরু করে। এরশাদ শিকদারের এই অপরাধ সাম্রাজ্যের পতন ছিল শুধু সময়ের অপেক্ষা। অবশেষে সালটা এলো 1999। এই বছরে তার ত্রাসের রাজত্বের অবসান ঘটে। এতদিন ধরে আইনকে ফাঁকি দেওয়ার পর শেষমেশ সে ধরা পড়ে। তার অপরাধের জাল যে কতটা বড় ছিল তা তার বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যাটা দেখলেই বোঝা যায়। কতগুলো জানেন? মোট ৪৩টা মামলা। আর এই ৪৩টা মামলার মধ্যে ৭টাতেই তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। শুধু তাই নয়, আরও ৪টা মামলায় দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এটাই ছিল তার ভয়ঙ্কর অপরাধ জীবনের অবশ্যম্ভাবী পরিণতি। শেষ পর্যন্ত ২০০৪ সালের ১০ই মে খুলনা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মাধ্যমে এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর এভাবেই বাংলাদেশের ইতিহাসের অন্যতম কুখ্যাত এক অপরাধীর অধ্যায়ের সমাপ্তি ঘটে।
ইরশাদ শিকদারের মৃত্যুদণ্ড তো কার্যকর হল, কিন্তু তার রেখে যাওয়া ভয় আর সন্ত্রাসের স্মৃতি, সেটা আজও খুলনার মানুষকে তাড়া করে বেড়ায়। তার রেখে যাওয়া উত্তরাধিকার হল শুধুই একরাশ আতঙ্ক আর বিভৎসতার স্মৃতি। তার নিজেরই এক সময়ের সহযোগী আর পরে রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়া নূরে আলমের এই কথাটা শুনুন। তিনি বলেছিলেন, তার বিরুদ্ধে ৬০টিরও বেশি খুনের অভিযোগ আনা হয়েছিল, কিন্তু আসলে নিহিতের সংখ্যা ছিল ৭০-এরও বেশি। এই কথাগুলোই তার নৃশংসতার এক জীবন্ত দলিল। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আইন তার বিচার করেছে, তাকে শাস্তি দিয়েছে, এটা ঠিক, কিন্তু ন্যায় বিচার কি সত্যি সন্ত্রাসের এই ভয়ঙ্কর স্মৃতিকে মানুষের মন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারে? এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য তোলা রইল।